কানাডায় বসবাস অনেকের স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে গেলে দরকার বাস্তব পরিকল্পনা ও অর্থনৈতিক প্রস্তুতি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2025 সালে 4 থেকে 5 জনের একটা পরিবারের কানাডাতে মাসিক কত খরচ হয়, এবং এই ভিডিও দেখার মাধ্যমে এই ভিডিও থেকে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার পরিবার কানাডাতে এসে এক মাসে কি পরিমাণ খরচ হবে এবং সেই অনুযায়ী আপনি বাজেটিং করতে পারবেন। এই ভিডিওটি তাদের জন্য খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা কানাডাতে ইমিগ্রেশন নিয়ে নতুন আসছেন বা স্থায়ীভাবে বসবাস করার প্ল্যান করছেন। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনার অনেক কাজে দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কানাডার যে কোনো শহরে সবচেয়ে বড় মাসিক ব্যয় হচ্ছে বাসা ভাড়া। যদি পরিবারে 4 থেকে 5 জন সদস্য থাকে তাহলে সাধারণত একটি 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট বা একটি হাউস বাড়ি প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে, টরন্টো কিংবা ভ্যাঙ্কুভারের মতো বড় শহরগুলোতে এই ধরনের বাসা ভাড়া কত? হ্যাঁ, টরন্টো বা ভ্যাঙ্কুভারে এই ধরনের বাসা ভাড়া $2,500 থেকে $3,500 কানাডিয়ান ডলার। চিন্তা করে দেখেন। আচ্ছা, ছোট শহরগুলোতে বা উপশহরগুলোতে এর ভাড়া $1,800 থেকে $2,400 মতো হতে পারে। বাসা ভাড়ার সঙ্গে অনেক সময় আবার আপনার ওই যে বিল আছে, সেই বিলগুলা মানে এক্সট্রা থাকে। অনেক বাসায় একসঙ্গেই থাকে, তবে বেশিরভাগ বাসায় যেমন পানির বিল বা হিটিং, এদেশে তো আবার ওই হিটার প্রচুর, শীতকালে প্রচুর হিটার চলে। সো অনেক বাড়িওয়ালা এটা অ্যালাউ করে না, তারা আলাদা ভাড়াটিয়ার উপরে সেই হিটিংটা দিয়ে দেয়, বা ইলেকট্রিক এগুলো আলাদাও থাকে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রায় বাড়িগুলাই হচ্ছে একসাথেই থাকে, ইনক্লুড থাকে এই ভাড়ার ভিতরে সবকিছু, বাট অনেক বাড়িতে আবার এটা আলাদা থাকে। সো আপনাকে বাড়ি ভাড়ার পরে আবার ওই বিলগুলো আবার একসাথে অ্যাড করে তারপর আপনাকে থিঙ্ক করা লাগবে। সো দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে ফুড বা গ্রোসারি। খাদ্য খরচ প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটা 5 বা 4 সদস্যের পরিবারের জন্য মাসিক মুদি খরচ কত হতে পারে? হ্যাঁ, মাসিক মুদি খরচ $800 থেকে $1,000 মধ্যে হওয়ার কথা, কিন্তু এখন বর্তমানে অনেক বেশি, মানে সবকিছুর দাম বেড়ে গেছে ইনফ্লেশনের কারণে। সো এটা প্রায় $1,200 মতো হয়ে যাবে। এর ভিতরে আপনার গ্রোসারি, চাল, ডাল, হাঁস, মুরগি, মাছ, মাংস, নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে, টিস্যু, এগুলা। আর যদি পরিবারটার বাইরে 2-1 বার খেতে যায়, ধরেন আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে মাসে 1 বা 2 বার খেতে যান, তাহলে আপনার এটা খরচ আরো $200-300 অ্যাড হবে। 3 নম্বরে আসি, যাতায়াত বা ট্রান্সপোর্টেশন। কানাডাতে পাবলিক ট্রান্সপোর্টেশন অতটা ভালো না, মানে আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে সব জায়গায় যেতে পারবেন না। আপনার এখানে উইন্টার আছে, প্রচন্ড বাজে ওয়েদার উইন্টারের সময় থাকে। সো আপনি ইচ্ছা করলেই বাঙালি পরিবেশে বাঙালি কাপড় চোপড় পরে, বিশেষ করে মহিলারা, বাচ্চারা ওই পাবলিক ট্রান্সপোর্টেশনে, বাসে স্নোর উপর দিয়ে হেঁটে হেঁটে বা ঠান্ডার ভিতরে দাঁড়ায় থেকে বাস বা সাবওয়ে দিয়ে যাবেন, এটা আসলে হয় না। সো প্রত্যেকে নিজস্ব গাড়ি কিনতে হয়, এটা একদম অবভিয়াসলি। সো যদি আপনি একটা গাড়ি কিনেন, ন্যূনতম $25,000 থেকে $30,000 একটা গাড়ির দাম হয়, এবং সেই গাড়ির মর্টগেজ আসে 400, 350, 400, 500 মডেল বেজে। আপনি কি মডেলের গাড়ি কিনলেন, নতুন পুরান, এইটা। তারপরে আপনাকে গাড়ির ইন্স্যুরেন্স, আপনি যেহেতু নিউ ড্রাইভার হবেন, আপনার গাড়ির ইন্স্যুরেন্স চলে আসবে আরো $400, $450। তাহলে টোটাল মিলায় প্রায় হয়ে যাচ্ছে। আর গ্যাস আছে আবার সঙ্গে, আপনি আরো মাসে $200-250 গ্যাস ধরেন, তো টোটাল মিলায় $1,000 উপরেও চলে যেতে পারে মাঝে মধ্যে। সো এটা একটা বিরাট ব্যাপার। আর আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করেন, আপনি যদি একজন অ্যাডাল্ট পার্সন হয়ে থাকেন, 1 জন বা 2 জন পরিবারে, মা বাবা ধরেন 2 জন কাজ করতে যাবে, তো তারা গাড়ি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করবে, তাহলে মান্থলি যে পাবলিক ট্রান্সপোর্টেশনের যেই মান্থলি যেই
ফেয়ারটা, সেটা টিকিটগুলো সেগুলো বোধহয় $156 বা এর আশপাশে, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে নেই। তো 2 জনের হইলে চিন্তা করেন 300 কত ডলার হচ্ছে, $312 হচ্ছে, রাইট? সো এটাও আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আপনার খাবার খরচ, বাসা ভাড়া, তার সাথে আবার অ্যাড হইলো আপনার $1000 যদি গাড়ি থাকে তাহলে গাড়ি আর ইন্স্যুরেন্স, গ্যাস ট্যাস মিলায়। আর যদি গাড়ি না নেন তাহলে আপনাকে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য 2 জন যদি ইউজ করেন পাবলিক ট্রান্সপোর্টেশন, তাহলে আপনাকে মিনিমাম $312 খরচ করতে হবে। তো এটা হচ্ছে আপনার যাতায়াত খরচ। তো 4 নম্বরে ইউটিলিটি বিল। যদিও আমি ইউটিলিটি বিলের আগে কিছু বলে ফেলছি, তারপরেও বলতেছি, ইউটিলিটি বিলের ভিতরে আপনার বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলো আছে, তার সাথে আপনার ফোন বিল, ইন্টারনেট বিল, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন রকমের মানুষ নেয়। বর্তমানে তো ইন্টারনেটে কত কিছু করে, তো আরো কিছু আপনি হয়তো বা সাবস্ক্রিপশন কিনবেন, ডিশ বিল আছে। সো আপনার ইউটিলিটি বিলগুলা তো $200 থেকে $250 ভিতরে বা $200 ভিতরে, যেহেতু আপনার অত খরচ ছোট ফ্যামিলি। আপনি যদি ফোন থেকে নেন, ফাইন্যান্সে নেন, তাহলে ফোন আর লাইন মিলে আপনাকে মাসে $70 থেকে $80 যদি আইফোন হয় কিংবা স্যামসাং এর নতুন কোনো মডেলের ফোন হয়, তাহলে আপনাকে $70 থেকে $80 ফোনের পিছনে দিতে হবে। এখন 2 জন যদি হন, তাহলে যদি আপনাদের বাংলাদেশ থেকে ফোন নিয়ে আসেন, শুধু লাইন ইউজ করেন, তাহলে $35 থেকে $40। আর যদি তার সাথে আবার ইন্টারনেট ইউজ করেন, স্বাভাবিকভাবে সবাই ইন্টারনেট ইউজ করে ফোনের সাথে, বাসায়ও ইন্টারনেট থাকে, আবার ফোনেরও ইন্টারনেট থাকে। সো সেই ইন্টারনেট সহ ফোন নিলে আপনাকে $40 থেকে $45 ডিল নিতে হবে, 2 জনে মিলায় প্রায় $90-100। আর যদি আপনি ফোন ফাইন্যান্সে নেন, দুজনই, হাজব্যান্ড ওয়াইফ দুজনই যদি ফাইন্যান্সে আপনি ফোন নেন, তাহলে আপনাদের ফোনের আইফোন বা স্যামসাং যদি হয়, তাহলে এই ফোনের পিছনেই আপনাদের 2 জনের খরচ আছে মাসে $150 থেকে $200। ওকে, সো এই ইউটিলিটি বিলের সাথে আবার এগুলা যাবে, বাসার ইন্টারনেট যাবে, তো সবকিছু মিলায়া আপনার ওইখানে $400 থেকে $450 এই একটা খরচ আবার আপনার আছে। এরপরে 5 নম্বরে আমরা বলবো এডুকেশন কিংবা ডে কেয়ার। সো কানাডাতে অ্যাকচুয়ালি সরকারি স্কুলগুলোতে পড়াশোনা কিন্তু একদম বিনামূল্যে হয়, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে পাবলিক স্কুলে না দিয়ে প্রাইভেট স্কুলে দেন, যেমন আমি আমার বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াই, ওরা ইসলামিক স্কুলে যায়, তো সেখানে বাচ্চাদের স্কুলের বেতন কিন্তু কম না, কোনো কোনো স্কুলে $500-550 বেতন আছে, প্রাইভেট স্কুলগুলোর কথা বলতেছি। তো আপনি যদি ধরে নিলাম আমি পাবলিক স্কুলে পড়াবেন, আপনি এখন এত খরচ করবেন না, কিন্তু আপনার বাচ্চা যদি ছোট হয়, ডে কেয়ারে দেওয়া লাগে। ওকে, এমনিতে স্কুলের আরও আনুষঙ্গিক টুকটাক হাবিজাবি খরচ তাও $50 থেকে $100 আছে মাসে, কিন্তু আপনার বাচ্চা যদি ছোট হয়, একদম 3 বছরের হয়, 4 বছরের হয়, স্কুলে যাওয়ার বয়স অনেক, প্রি স্কুলগুলা বা ডে কেয়ারে যায়, তাহলে কিন্তু আপনাকে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে ওই ডে কেয়ারে রাখতে হবে। এর খরচ প্রায় $800 থেকে $1,1200 হবে প্রতি মাসে। আর আপনার ইনকাম যদি লো ইনকাম হয়, তাহলে আপনি সাবসিডি পাবেন, তো আপনাকে সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি পিআরধারী হন, তাহলে আপনি সাবসিডি পাবেন। ওকে, তো গভর্নমেন্ট থেকে আপনি হেল্প পাবেন। আদারওয়াইজ আপনাকে প্রতি মাসে এই বাচ্চাকে ডে কেয়ারে রাখার জন্য $800 থেকে $1,1200 পর্যন্ত আপনার এটা হতে পারে প্রাইস। তো এটা একটা বিশাল অ্যামাউন্ট। হাজব্যান্ড ওয়াইফ 2 জন কাজ করলে বাচ্চাকে ডে কেয়ারে রাখা ছাড়া আর কোনো উপায় থাকে না। সো এটা একটা বিরাট হেডেক এবং অনেক বড় একটা খরচ হচ্ছে এই জায়গাটায়। ওকে, 6 নম্বরে আমরা বলবো হেলথ এবং মেডিসিন। কানাডায় চিকিৎসা সেবা সরকারি তহবিল থেকে বিনামূল্যে প্রদান করা হলেও কিছু পরিষেবা যেমন দাঁতের চিকিৎসা, চোখের চেক আপ বা প্রেসক্রিপশন ওষুধ, এগুলা কিন্তু আপনাকে নিজে কিনতে হবে। আপনার কানাডাতে চিকিৎসা ফ্রি, সেটা ঠিক আছে, কিন্তু এই যে
চোখের এবং দাঁতের চিকিৎসা, যেটা এই দুইটা জিনিসের খরচ অনেক। দাঁতের যদি আপনি ডেন্টালে যান তাহলে দেখবেন যে এক একটা দাঁতের পিছনে আপনার $500, $800, $1000 খরচ করা লাগে যদি আপনার দাঁত ক্লিন করা লাগে, বা দাঁতে যদি কোনো ফিলিং করা লাগে, দাঁত উঠানো লাগে। তো ডেন্টালের পিছনে অনেক খরচ হয়। আর চোখের ডাক্তার আপনি দেখাইতে গেলে $150 লাগবে। তারপরে তো গ্লাস নেবেন, গ্লাসে এখানে ফ্রেমের অনেক দাম। বাংলাদেশ থেকে যদি, বা যে দেশ থেকে আপনি আসবেন সস্তায়, যদি আপনি ওইখান থেকে নিয়ে আসেন তাহলে ভালো। তো এই জায়গাটা আপনাকে পয়সা খরচ করা লাগবে। আর হচ্ছে আপনার ওষুধ, ওরা চিকিৎসা করবে, এই দেশে চিকিৎসা ফ্রি, কিন্তু ওষুধ কিন্তু ফ্রি না। এরা যে প্রেসক্রিপশন লিখে দিবে সেই ওষুধটা নিয়ে আপনি যখন প্রেসক্রিপশন নিয়ে আপনি যখন ফার্মেসিতে যাবেন, তারা আপনাকে যে ওষুধটা দিবে সেই ওষুধের কিন্তু অনেক এক্সপেন্সিভ। এবং মনে রাখবেন, আপনার হয়তো বা 2টা ওষুধ খাওয়া লাগবে, কিন্তু আপনি কিনবেন হচ্ছে 1 কৌটা। এইটা একটা এখানকার সিস্টেম। আপনি হয়তো বা 2-3টা খাওয়ার পরে আপনি ভালো হয়ে গেছেন, 1 কৌটা ওষুধ আপনার পড়ে থাকবে। তো এই একটা ব্যাপার এই কানাডাতে আছে যে আপনার হেলথ সেক্টরটা, মানুষ বলে ফ্রি, আসলে ফ্রি, কিন্তু সেটা হলো ডাক্তার আপনাকে দেখে দিবে, সেটাই ফ্রি। কিন্তু আপনাকে ওষুধ কিনতে হবে নিজের পয়সায়, এবং দাঁত এবং চোখের চিকিৎসা করাতে হবে নিজের পয়সায়। ওকে, আচ্ছা, এতক্ষণ যেই খরচগুলোর কথা বললাম, সেই খরচগুলো ছাড়াও কিন্তু একটা ফ্যামিলিতে আরো কিছু এক্সট্রা খরচ থাকে। যেমন আপনার বাচ্চাকে আপনি হয়তোবা খেলাধুলায় দিবেন, সাঁতারে দিবেন, গান শিখতে দিবেন, মিউজিক কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো শিখাবেন। সো এইটার পিছনেও কিন্তু আপনার খরচ আছে। আপনার যদি 2টা বাচ্চার পিছনে এই খরচটা আপনি করতে যান, তাহলে সেখানেও আপনার মিনিমাম $200-400 লেগে যাবে। ওকে, এছাড়া কিছু ইমার্জেন্সি ফান্ড রাখতে হয়, যে কোনো সময় যে কোনো সমস্যা হইল তো আপনার ওই ফান্ড থেকে যেন আপনি ইউজ করতে পারেন, কারো কাছে হাত পাততে না হয়। তারপরে ধরেন দাওয়াত থাকে প্রতি মাসে, এটা তো বাংলাদেশেও থাকে, প্রতি মাসেই দেখা যাবে যে কারো না কারো বাসায় দাওয়াত আছে, বা আপনি গেস্ট ইনভাইট করবেন আপনার বাসায়, তখন আপনার একটা খরচ হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি যে কানাডাতে আপনি 4 থেকে 5 জনের একটা ফ্যামিলি যদি মুভ করেন, তাহলে আপনার টরন্টো বা ভ্যাঙ্কুভারের মতো শহরগুলোতে যদি আপনি থাকতে চান, তাহলে আপনার মান্থলি খরচ কত হতে পারে। ওকে, তো এই খরচের কথা আপনার মাথায় নিয়েই কানাডাতে মুভ করা লাগবে। তারপরে এর 19-20 তো হতেই পারে, আপনি কিছু বাদ দিবেন, কিছু যোগ করবেন। এটা করে আপনি আপনার নিজের জীবন যেভাবে ভালো, মানে স্বাভাবিকভাবে আপনি চলতে পারেন, সেভাবে আপনি বাজেটিং করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওটা আপনাকে কিছুটা কাজে দিছে, আপনার কিছুটা উপকার হয়েছে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি সাধারণত নিউ ইমিগ্রেন্টদের জন্য ভিডিও বানাই, এই যে এই ভিডিওটাও সম্পূর্ণ নিউ ইমিগ্রেন্টদের জন্য বানানো হয়েছে। তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি, এবং ওই বেল আইকনটাকে ক্লিক করে রাখলে আপনি আমার নেক্সট যেই এই ধরনের ভিডিও হবে সেগুলো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ।